ভিউয়ার্স, অনেকেই হয়তো জানেন সিকিম আগে ভারতের অংশ ছিল না। 1975 সালে সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্য হিসেবে ভারতের সঙ্গে যুক্ত হয়। আর এই যুক্ত হওয়ার পিছনে যে গল্প আছে সেটাকে যে কিসের সঙ্গে তুলনা করা যায় সেটা আপনারাই পুরো ভিডিওটা দেখে ঠিক করুন। কারণ এত ছোট আর রিমোট পার্বত্য রাজ্যের জন্য গ্লোবাল জিওপলিটিক্স কিভাবে যুক্ত ছিল সেটা জানলে সবাই তাজ্জব হয়ে যাবেন। ইউএসএ, সিআইএ, রাশিয়া, চায়না, পাকিস্তান, নেপাল, ইউকে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ইউএসএ আর রাশিয়ার মধ্যে চলা কোল্ড ওয়ার, কার না রোল নেই এই ঘটনাতে। সিকিম নিয়ে খুব বেশি লেখালেখি না হলেও সিকিমকে ভারতে যুক্ত করা হচ্ছে র এর ওয়ান অফ দ্য মোস্ট ক্লাসিক আর লিজেন্ডারি অপারেশন। আসুন তাহলে জানা যাক। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। 1814 সাল নেপাল যখন তার টেরিটরি বাড়ানোর জন্য সিকিম আর দার্জিলিং দখল করার চেষ্টা করে তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যাকে ইতিহাসে আমরা অ্যাংলো গোর্খা ওয়ার বলে শুনে এসেছি। সেই যুদ্ধে নেপালের গোর্খা বাহিনী ব্রিটিশদের হাতে পরাজিত হয়। এরপরে সিকিম ভারতের শাসনরত ব্রিটিশ সরকারের মিত্র হিসেবে প্রোটেক্টরেট রাজ্য হতে রাজি হয়। অর্থাৎ সিকিমের শাসন সিকিমের হাতেই থাকবে, কিন্তু সিকিমকে রক্ষা করার দায়িত্ব থাকবে ব্রিটিশদের ওপর। এতে ব্রিটিশদের সুবিধাই হয়। তারা সিকিমের ভেতর দিয়ে তিব্বত অবধি একটা ট্রেড রুটও চালু করে। এবার আপনারা সিকিমের পজিশনটা দেখুন। ওয়েস্ট বেঙ্গলের ঠিক ওপরে সিকিম, নেপাল, ভুটান আর তৎকালীন তিব্বত অর্থাৎ বর্তমান চায়নার সাথে বর্ডার শেয়ার করে আছে। এবার আসুন জানা যাক কিভাবে গ্লোবাল পলিটিক্সের কেন্দ্র হয়ে উঠল এই সিকিম। 1945 সালে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হলো আর 1947 সালে শুরু হলো পৃথিবীর দুই সুপার পাওয়ার রাশিয়া আর ইউএস এর মধ্যে কোল্ড ওয়ার। এক লাইনে বলতে গেলে কোল্ড ওয়ার হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর ইউএসএ আর তার মিত্রদেশ এবং রাশিয়া আর তার মিত্রদেশগুলোর মধ্যেকার জিওপলিটিক্যাল টেনশন। রাশিয়াতে কমিউনিস্ট সরকার আর অন্যদিকে আরেক কমিউনিস্ট সরকার মাথা তুলে দাঁড়াচ্ছে চায়নাতে সুপার পাওয়ার হওয়ার উদ্দেশ্যে। দুই দেশ কট্টর কমিউনিস্ট হওয়ার সুবাদে রাশিয়া আর চায়নার মধ্যে ভালো সম্পর্ক ছিল। সাল 1949 চায়না অ্যাটাক করলো তিব্বতকে আর তিব্বতকে নিজের দখলে নিয়ে এলো। অর্থাৎ চায়না ইন্ডিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলো। সিকিমও বুঝলো যে তাদের অবস্থাও যে কোনো সময় তিব্বতের মতো হতে পারে, তাই তারা আবার স্বাধীন ভারতের প্রোটেক্টরেট স্টেট হিসেবে যুক্ত হয়ে যায়। এবার আসা যাক 1959 সালে। তিব্বত থেকে দলাই লামা তার অনেক অনুগামী নিয়ে পালিয়ে আসেন ভারতে আর তিনি অরুণাচল প্রদেশের মনেস্টারিতেও থাকেন। ভারত সরকার চায়নার অনিচ্ছা সত্ত্বেও দলাই লামাকে আশ্রয় দেয় আর দলাই লামার গভর্নমেন্ট ইন এক্সাইলকেও সাপোর্ট করে। ফলস্বরূপ ইন্ডিয়া চায়না রিলেশনের আরো এক ধাপ অবনতি হয়। অন্যদিকে ইউএসএ আর রাশিয়ার মধ্যে চলা কোল্ড ওয়ারের মধ্যেই 1960 সালে রাশিয়া আর চায়নার মধ্যে সম্পর্কে ফাটল ধরে। মূল কারণ ছিল রাজনৈতিক মতাদর্শের বিভেদ, মার্কসিজম ভার্সেস লেনিনিজম, যাকে ইতিহাসের ভাষায় বলে ডক্ট্রিনাল ডাইভারজেন্স। আর একটা থিওরি হচ্ছে গ্লোবাল কমিউনিজম লিডার কে হবে সেই নিয়ে বিরোধের সৃষ্টি চায়না আর রাশিয়ার মধ্যে। 1962 সালে ঘটে ইন্ডিয়া চায়না ওয়ার। 1965 সালে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের আগে 1964 সালে চায়না তাদের প্রথম হাইড্রোজেন বম্ব টেস্ট করে বসে। এই টেস্ট করে চায়না গ্লোবাল জিওপলিটিক্সকে গোড়া থেকে হিলিয়ে দেয় আর এশিয়াতে খুলে যায় কোল্ড ওয়ারের আর একটা দরজা। যে কোল্ড ওয়ার আগে দ্বিমুখী ছিল পরে সেটা হয়ে যায় ত্রিমুখী আর এশিয়া হয়ে ওঠে হটস্পট। ইউএসএ বুঝতে পারে চায়নার ওপর ক্লোজ মনিটরিং দরকার। এবার দেখুন এই সময়কালে সিকিমে কি কি ঘটে। সিকিমে ছিল চোগিয়ালদের রাজত্ব 1642 সাল থেকে। ইন্ডিয়ার স্বাধীনতার সময় সর্দার বল্লভভাই প্যাটেল চেয়েছিলেন সিকিমের তৎকালীন রাজা চোগিয়াল তাসি নামগিয়ালকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সই করিয়ে সিকিমকে ইন্ডিয়াতে মার্চ করে নিতে, যেমন হায়দ্রাবাদ বা জুনাগড়কে করা হয়েছিল। বাট পণ্ডিত নেহেরু রাজি ছিলেন না, কারণ সিকিম কোনো প্রিন্সলেস স্টেট ছিল না। তাই নেহেরু সিকিমকে স্পেশাল কেস হিসেবেই ট্রিট করেন।
আর 1950 অবধি একটা স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে সাইন করেন। বাট সিকিমে ধীরে ধীরে লোকাল পলিটিক্যাল পার্টিস গড়ে ওঠে যারা এই রাজতন্ত্রের অবসান চেয়ে সম্পূর্ণ গণতন্ত্রের দাবি করে। এর মধ্যে সবথেকে প্রমিনেন্ট ছিল সিকিম স্টেট কংগ্রেস পার্টি এবং এই পার্টির লিডার ছিলেন তাশি সেরিং। তাশি সেরিং তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তারপর তার জায়গায় আসেন কাজী লোন্ডুপ দর্জি। এর মধ্যে 1963 সালে সিকিমের রাজা তাশি নামগিয়াল মারা যান আর রাজা হন তার উত্তরাধিকার থন্ডপ নামগিয়াল। 1963 সালেই থন্ডপ নামগিয়াল বিয়ে করেন এক আমেরিকান মেয়েকে যার নাম হোপ কুক। অনেক এক্সপার্টদের মতে হোপ কুক ছিলেন ইউএসএ ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর এজেন্ট। আর কোইন্সিডেন্স দেখুন, 1963 সাল থেকেই সিকিমের রাজা ইন্ডিয়ার কাছে দাবি করে বসেন যে সিকিমকে ভুটানের মতো স্বাধীন দেশ হিসেবে মান্যতা দিতে হবে। এবার লিঙ্কটা বুঝতে পারছেন? ওদিকে ইউএসএ রাশিয়া চায়না ত্রিমুখী কোল্ড ওয়ার, যেখানে ইউএসএ চাইছে চায়নার ওপর ক্লোজ মনিটরিং, আর এদিকে সিকিমের রানী হয়ে উঠলেন এক আমেরিকান যে কিনা সাসপেক্টেড সিআইএ এজেন্ট, আর সিকিমের দাবি সিকিমকে স্বাধীন দেশের মান্যতা দেওয়া হোক। এরপর 1965 সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, 1967 সালে সিকিমের নাথুলা পাসে চায়নার সাথে কনফ্লিক্ট, আর 1971 সালে বাংলাদেশ গঠন নিয়ে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। এই তিনটে ঘটনার দৌলতে ইন্ডিয়ার সামনে কয়েকটা জিনিস জলের মতো পরিষ্কার হয়ে যায়। নাম্বার 1, পাকিস্তান সবসময় চায়নার সমর্থন পাবে। নাম্বার 2, চায়না সিকিমকে তিব্বতের অংশ বলে মনে করে। নাম্বার 3, ইউএসএরও খুব একটা ইচ্ছা ছিল না যে সিকিম ইন্ডিয়াতে যুক্ত হোক। 1971 অবধি চায়না ইউএসএ কোল্ড ওয়ার অপোজিশন হিসেবে থাকলেও 1972 সালে ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। ইউএসএ প্রেসিডেন্ট নিক্সন চায়না আসেন চাইনিজ প্রেসিডেন্টের সাথে মিট করতে আর পারস্পরিক সম্পর্কে উন্নতি করতে, আর এই ঘটনাতে সারা পৃথিবীর জিওপলিটিক্স নড়ে যায়। ঠিক 1972 সালেই সিকিম ও ইন্ডিয়ার ওপর চাপ বাড়াতে থাকে সিকিমকে স্বাধীন দেশ হিসেবে মান্যতা দেওয়ার জন্য। ইন্ডিয়ার তৎকালীন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর একটুও বুঝতে দেরি হয় না যে এই সব কিছুর পেছনে আছে ইউএসএ ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ। ইন্দিরা গান্ধী তখন র চিফ আর.এন. কাউকে ডেকে পাঠান আর বলেন, ক্যান ইউ ডু সামথিং অ্যাবাউট সিকিম? যেমনি বলা ঠিক তেমনি কাজ শুরু। আর.এন. কাউ আর 2 অফিসার শুরু করেন কভার্ট অপারেশন। উদ্দেশ্য ছিল সিকিমের চৌগিয়াল রাজত্বকে দুর্বল করে সিকিমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর ইন্ডিয়ার সাথে যুক্ত করা। র সেই মতো সিকিম স্টেট কংগ্রেস আর অন্যান্য পলিটিক্যাল পার্টিকে ভেতরে ভেতরে সাপোর্ট করা শুরু করে লোকাল প্রোটেস্ট আরো জোরদার করার জন্য। এই মিশনের কোডনেম দেওয়া হয় অপারেশন টুইলাইট। 1973 সালে সিকিমের রাজা থন্ডপ নামগিয়ালের জন্মদিনে র প্ল্যান করে লোকাল প্রোটেস্টকে এক চরম পর্যায়ে নিয়ে যায়। সব প্রোটেস্টাররা প্যালেস ঘিরে ফেলে আর ডেমোক্রেসির দাবি তোলে। সিচুয়েশন এমন হয় যাতে সিকিমের রাজা নিউ দিল্লির সাহায্য চাইতে বাধ্য হয়। ইন্দিরা গান্ধী যেন তৈরিই ছিলেন। ইন্ডিয়ান আর্মি গিয়ে রিলিফ দেয় আর একটা ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয় সিকিম রাজা চৌগিয়াল, ইন্ডিয়ান গভর্নমেন্ট আর সিকিমের 3 মেজর পলিটিক্যাল পার্টির মধ্যে। শর্ত ছিল সিকিমে মেজর পলিটিক্যাল রিফর্মস আনতে হবে। 1974 সালে সিকিমে ইলেকশন হয় আর কাজী লোন্ডুপ দর্জির লিডারশিপে সিকিম স্টেট কংগ্রেস পার্টি বিপুল ভোটে জয়লাভ করে, আর সেই বছরেই সিকিমে নতুন সংবিধান গ্রহণ করা হয়। আর সেই সংবিধান অনুযায়ী নামগিয়াল রাজত্বের ক্ষমতা অনেকটাই খর্ব করা হয়, যার ফলস্বরূপ সিকিম রাজা এই সংবিধান প্রত্যাখ্যান করে। যদিও অফিসিয়ালি তখনও নামগিয়ালই ছিলেন সিকিমের রুলার। ইন্ডিয়া যার জন্য সিকিমের পজিশন আপগ্রেড করে অ্যাসোসিয়েটেড স্টেট হিসেবে চিহ্নিত করে, প্লাস লোকসভা আর রাজ্যসভায় 2টো সিটও দেয়। উল্টো দিকে সিকিম রাজা থন্ডপ নামগিয়াল আর তার আমেরিকান কুইন হোপ কুক সিকিম ইস্যুকে ইন্টারন্যাশনাল লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করে আর আবার স্বায়ত্তশাসনের দাবি তোলে। 1974 সালে ভারতের লোকসভা আর রাজ্যসভায় বিলও পাস হয়ে যায়, যেখানে সিকিমকে ইন্ডিয়ার অংশ বলে ঘোষণা করা হয়। কিন্তু প্রবলেম একটাই, নামগিয়ালরা তখনও শাসনে, যার জন্য সিকিমে 1975 সালে ফাইনালি একটা রেফারেন্ডাম নেওয়া হয় যাতে 97% ভোট পড়ে সিকিমের চৌগিয়াল রাজত্বের অবসান
আর গণতন্ত্র আনার পক্ষে। এই রেফারেন্ডামের পেছনে র ছাড়াও অজিত দোভালের নেতৃত্বে আইবির ভূমিকাও অনেকটা ছিল। এপ্রিল 1975-এ সিকিমের ইলেক্টেড পার্টি সিকিম স্টেট কংগ্রেস লিডার কাজী লোন্ডুপ দর্জি ভারতকে প্রস্তাব দেয় সিকিমকে ইন্ডিয়ার সাথে যুক্ত করার জন্য, আর সেই প্রস্তাবে ইন্ডিয়া অফিসিয়ালি রাজি হয়ে মে 1975-এ সিকিমকে অফিসিয়ালি ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করে নেয়। 1973 থেকে 1975 এই 2 বছরে সিকিম নিয়ে ইউএসএ ইন্টারেস্ট ছিল তুঙ্গে। কিসিঙ্গার কেবলস উইকিলিক্সে অ্যাভেলেবেল হওয়ার পরে দেখা গেছে যে নেপাল, হংকং, নিউ দিল্লি, ক্যালকাটা, নিউ ইয়র্ক আর ওয়াশিংটনের মধ্যে সিকিমকে নিয়ে 250টা ডিপ্লোম্যাটিক মেসেজ এক্সচেঞ্জ হয়েছে ইউএসএ রিপ্রেজেন্টেটিভদের মধ্যে। সুতরাং ইন্দিরা গান্ধীর আন্দাজ খুব একটা ভুয়া ছিল না। আর ডোকলাম কনফ্লিক্ট দেখলে এটাও বোঝা যায় যে সিকিম বাজারটা ইন্ডিয়ার জন্য কতটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ছিল। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।